তোমার সাথে থেকে থেকেই আমার ছোট্ট ভাইটা এত ধারালো কথা শিখেছে। বিয়ে ভাঙছে না অন্তত, আমি তো ভাঙবো না। অয়ন যদি পারে তো ভেঙে দেখাক। হাতটা সরিয়ে দিয়ে বললাম, অভদ্রতা কি রক্তে মিশে আছে আপনার? এই রক্ত অয়নের মাঝেও বইছে। বাইকে উঠে চোখ টিপে হেলমেটটা পরে বলল, বাসে চলে যাও, বাই। ইতাজা চলে গেল। আমি হেঁটে বাসার দিকে রওনা দিলাম। লোকটাকে কিছু কড়া কথা শোনাতে পারলে ভালো লাগতো আমার, কিন্তু হিতে বিপরীত হওয়ায় ভয়ে উল্টো পাল্টা কিছু বলিনি আমি। আবার সে ফিরে এসে বলল, তানিমা ভাবিকে দেখতে এসে তোমাকে একটা চিঠি দিয়েছিলাম, পেয়েছিলে? অবাকের এই পর্যায়টা হয়তো অবশিষ্ট ছিল। যে চিঠি রুম্মান ভাইয়া দিয়েছে বলে ধরে নিয়েছিলাম, সেটা ইত্তেজা দিয়েছিল, তাও আমাকে। তোমাকে ভালো লেগেছে তাই দিয়েছিলাম। ওকে, আসছি। চলে গেল। কিছুক্ষণ পেছন দিকে তাকিয়ে থেকে আবারও হাঁটা শুরু করলাম। ফোন বেজে উঠলো। অয়ন কল করেছে। রিসিভ করে ধমক দিয়ে বললাম, কাল সারাদিনে কয়বার কল দিয়েছি দেখেছো তুমি? অয়ন আদুরে সুরে বলল, তনুশ্রী, সরি, আসলে অনেক বড় ঝামেলায় ফেসে গিয়েছিলাম। বাসায় কিছু হয়েছে? অনেক কিছু হয়েছে, ইত্যাজা ঝামেলা করেছে। আমি হাঁটা থামিয়ে দিলাম। বললাম, মাত্রই আমার সাথে দেখা করেছে। কি বলেছে? দেখা করো তুমি। কি বলেছো ইত্তেজাকে তুমি? অয়ন একটু চুপ থেকে বলল, ইত্যাজাকে আমি কিছুই বলিনি, বলার আগেই কাল সকালে এত বড় ঝামেলা হয়েছে। কপাল কুঁচকে গেল আমার। তুমি বলনি? না, তবে কি মানহা বলেছে? সবই জানি ইত্তেজা। অফিস থেকে আজকে তাড়াতাড়ি বেরোবো, দেখা করিস। কল কেটে গেল। অয়ন যদি না বলে থাকে তাহলে ইত্তেজা জানলো কি করে এসব? মানহা। বাসায় এসে দেখি মেহেদি দেওয়ার ধুম পড়েছে। আমাকে দেখে আয়েশা আপু বলল, যাক, কনে অবশেষে এলো, বসো বসো। প্রতিবাদ না করে মেহেদি দিয়ে নিলাম। বাসায় একটা রমরমা পরিবেশ বিরাজ করছে। বিয়ে বিয়ে ভাবটা চলে এসেছে। সন্ধ্যার দিকে মানহা আসলো বাসায়। আমার রুমে এসে বলল, অয়ন ভাই কি বলেছে ইত্তেজাকে? আমি আর চোখে তাকিয়ে বললাম, অয়ন তো কিছুই বলেনি। তুই কি কিছু বলেছিস ইত্তেজাকে? না তো। মানহা ফোন বের করে একটা ভয়েস মেসেজ অন করলো। মানামণি, ওই মণি, বললে তো আবার ধরে নিবে আমি তোমাকে ভালোবাসি। শোনো মানা, এভাবে ভালোবাসা হয় না। আমি তোমাকে ভালোবাসি না, আর এসব নিয়ে আর ভাববেও না। মানহার কান্না দেখে ওকে থাপ্পড় মারতে ইচ্ছে করলো আমার। যদিও মারলাম না। এরকম অসভ্য ছেলের প্রতি অনুভূতি কি করে আসতে পারে কারো? রাত প্রায় 8টার দিকে অয়ন কল করলো। তনুশ্রী, বাইরে আয়। বলাটা যত সহজ, বের হওয়াটা এতটাও সহজ নয়। তবুও মানহার সাহায্য নিয়ে বের হতে পারলাম। বাসার সামনের রাস্তায় কতগুলো ইট আর শুকনো কাঠ এনে রাখা হয়েছে। বড় বড় হাঁড়িও চলে এসেছে। কালকের রান্না এখানেই হবে। প্রথমে অয়নকে খুঁজে না পেলেও পরক্ষণে দেখি গ্যারেজের ভেতরে সে দাঁড়িয়ে আছে। দৌড়ে তার কাছে গিয়ে বললাম, অয়ন, আজ রাতটাই তো শুধু। অয়ন হেসে দিল। আমার দুগালে হাত দিয়ে বলল, এতদিন অপেক্ষা করেছিস, তবে আজকের রাতটা অপেক্ষা কর। ইত্যাজা কি বলেছে? একটু দূরে দাঁড়িয়ে থাকা মানহার দিকে তাকালাম। মানহা দাঁড়িয়ে ফোন টিপছে। মানহাকে ভয়েস মেসেজ দিয়েছে। তোকে কি বলেছে? মাথা নিচু করে বললাম, আমাদেরকে নিয়ে বলেছে। তোমাকে কেন বাসায় মানিনি জিজ্ঞাসা করেছে। কি বলেছিস? তেমন কিছু না। চুপ করে থাকায় আমি ওর মুখের দিকে তাকালাম। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গতকাল সকালে বাসায় এসে কি এক তুল কালাম করলো। আব্বু আমার সামনে আমার সাথে এমনভাবে কথা বললো যেন আমি তার বউকে কিডন্যাপ করছি। আমি হেসে উঠতেই বলল, রাগ আমার উঠে গিয়েছিল, বড় ছোট দেখি নাই। দিয়েছি মুখে একটা। খুশি দিছো? হ্যাঁ, ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তারপরও যদিও আব্বু আমাকে শান্ত হতে বলে। বড় চাচা কালকে বারবার কল দিতেছিল, তাই ফোন সাইলেন্ট করে রেখেছিলাম। হঠাৎ লোডশেডিং। বাসার বাড়ি অন্ধকার হলো, সাথে পুরো গ্যারেজ এক অদ্ভুত অন্ধকারে ঢেকে গেল। কি হয়েছে কে জানে, তবে জেনারেটরটা চললো না। অয়নের হাত ধরে বললাম, অয়ন। হুম। অন্ধকারে তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি যে তার খুব বেশি কাছে চলে এসেছি তা অনুভব করলাম আমার। ইতাচা তোমার বড় চাচার মতোই ফালতু স্বভাবের। কি করেছে আবার? জিজ্ঞাসা করেছে। আমি থেমে গেলাম। কথাটা ঠিক বলে উঠতে পারলাম না। অয়ন আমার নাক ঘষে বলল, বল। ওর শার্টটা খামচে ধরলাম আমি। নিঃশ্বাসের গতি বেড়ে গেল। হয়তো আমার অবস্থাটা বুঝে সে সরে গেল। আমি তার শার্ট ধরে কাছে নিয়ে এসে বললাম, জিজ্ঞাসা করেছে আমরা একে অন্যকে। আমি থেমে যেতেই বলল, ভনিতা করছিস কেন? এক হাতে অয়নের গালে হাত দিয়ে পুরো আঙুলটা ওর ঠোঁটে স্পর্শ করলাম। হয়তো সে বুঝেছে আমি কি বলতে চাচ্ছি।
ওর গালে দুটো চড় দিতে পারিস নাই? না, আমার সাথে ফটো ফটো চলে শুধু, হ্যাঁ? অধিকার তো এখানেই। কোমর জড়িয়ে আরো কাছে নিয়ে গেল। এ কোন লজ্জায় ডুবাতে চাচ্ছে সে আমায়? অয়ন, কাল সব ঠিক হয়ে যাবে তো? ধরে নে সব ঠিক হয়ে গেছে। ইতাজাও যে বলল বিয়ে ভাঙবে না, আমাকে জড়িয়ে ধরে বলল। ধৈর্য রাখিস তুই, অধৈর্য হয়ে কোনো সিদ্ধান্ত নিস না, এইটুকু অনুরোধ রাখিস। আদেশ করে যাও। এত কাছে চলে আসলাম যে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছি। আমি ফিসফিসিয়ে বললাম, অয়ন, সময়টাকে বন্ধ করে দাও না। আজ রাতটা শুধু আমাদের থাকুক। আমরা কাছে আসলেই সময় কেন দ্রুত চলে যায়? সময়ও একবার থামবে, যখন তোকে নিয়ে যাবো তখন। মুভির নায়কদের মতো আমায় নিতে এসো। অয়ন হেসে বলল, সারাদিন মাথায় শুধু মুভিই চলে। হ্যাঁ তো। আচ্ছা, তবে তোর ইচ্ছাও পূরণ হবে। জেনারেটর চালু হওয়ায় দুজনে একটু সরে গেলাম। কাল কি হবে জানি না, তবে ভালো হোক সব কিছু। অয়ন মানহার দিকে একবার তাকিয়ে বলল, ইত্তেজাকে কি মানহা বলেছে? না। আমিও বলিনি, মানহাও বলেনি, তবে জানালো কে? আর কতটুকু জানে সে? আমি নীরব রইলাম। অয়ন আবারও বলল, আর কিছু বলেছে ইত্তেজা? তোমার প্রশংসা করেছে। অয়ন মাথা নেড়ে হাসলো। আমি বললাম, আবার আমার গালে হাত দিয়েছে। নিজের গালে হাত দিয়ে বললাম, এইভাবে ধরেছে। অয়ন হাসি থামিয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, ইত্তেজা কোনো কালেই মেয়েবাজ ছিল না, তবে লাস্ট কয়েক মাসে সে পাল্টে গেছে। এখন ওকে আমিই চিনি না। টাকা হলো আর পাল্টে গেল? আচ্ছা, এখন যাই তবে। ওর হাত ধরে চুপটি করে চেয়ে রইলাম ওর চেহারার দিকে। আমার দুই গালে হাত দিয়ে ডান গালে খুব গভীর একটা চুম্বন করলো। ওর ওষ্ঠদয় গালে লাগিয়ে বলল, ইত্তেজার এত সাহস যে আমার তনুশ্রীর গালে স্পর্শ করে। বিকাল 4টায় বর আসবে বলে জানানো হয়েছে। ভোর থেকে বাসার সবাই ব্যস্ত। ঘুম তো আমার এমনিতেও নেই। সকাল 8টায় নাস্তা করে এসে রুমে বসলাম। কথা বলার মতো পাশে কেউ নেই, মানহাও আসেনি এখনো। চিন্তায় চিন্তায় বেপরোয়া হয়ে আসছে আমার মন। অয়নের নাম্বারে ডায়াল করলাম, দুবারই রিসিভ হলো। অয়ন। অয়নের কণ্ঠ পেলাম না, তবে বাসার একাধিক মানুষের কণ্ঠ শুনলাম। ইকরাম, তুমি বাড়াবাড়ি করছো। ইকরাম তো অয়নের বড় চাচার নাম, আর কণ্ঠটা আমি ভুল না করলে আনোয়ার আঙ্কেলের। মানে ওদের বাসায় আবারও গন্ডগোল লেগেছে। এবারে ইত্তেজার কণ্ঠ শুনলাম। কাকা, এবারে সমস্যার কারণ আপনার ছেলে, এটা স্বীকার করুন। কি করছেন অয়ন? তন্দির সাথে ওর সম্পর্ক ছিল, সেটা কেন গোপন করেছে সে? এবারে অয়ন বলল, ইত্তেজা ভাই চুপ করো। জন্মের পর থেকে এই পরিবারের ঝামেলা দেখিয়ে আসছি, সেই ঝামেলায় ঘি ঢালতে চাইনি বলেই চুপ ছিলাম। এখনের ঘিটাকে ঢেলেছে অয়ন। আনোয়ার আঙ্কেল বলল, প্লিজ থামো, এত চেঁচামেচি সহ্য হয় না আমার। বড় চাচা বলল, ইত্তেজাকে কেন মেরে বাসা থেকে বের করেছিল অয়ন? তুমিও তো তোমার বাবার মতোই নিমরা শয়তান। অয়ন শক্ত কণ্ঠে বলল, আব্বু তুমি রুমে যাও, আর ইত্তেজা ভাই, চাচা আপনারা বেরোন বাসা থেকে। ওই দিনের মতো ঘাড় ধরে বের করতে চাই না, ভালোই ভালো বেরোয় যান। এই মেইন দরজাটা হলো লক্ষণ রেখা, এটা পার হয়ে এদিকে যেন আর না আসেন। বিয়ে কি করে আটকাও তুমি, আমি দেখব। এটা কোনো প্রতিযোগিতা না চাচা, সারা জীবনের সিদ্ধান্ত এমন কম্পিটিশনের মতো কেন নেবেন? এটাই কম্পিটিশন। একটু পরে অয়ন বলল, ইত্তেজা ভাই, তুমি অন্তত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। ধুম করে একটা শব্দ হলো, হয়তো দরজা বন্ধ করেছে। চুপচাপ শুনছি আমি। এত সব ঘটনার জন্য আমিই দায়ী। যদি রুমান ভাইয়াকে আগেই সবটা বলে দিতাম, তবে হয়তো এত কিছুই হতো না। আমি কিছু বলতে গিয়েও থেমে যাই, কারণটা হলো জাহানার আন্টির কথা। একটা মেয়ের জন্য সংসারে আবারও অশান্তি। ছেলেটাও হয়েছে আমার, যেন দুনিয়াতে আর কোনো মেয়ে নেই। আজ আবার মেয়েটার বিয়ে ভাঙতে যেও না। ওই মেয়ে বাসায় আসলে আমি থাকবো না। আম্মু হয়েছে তো অনেক, থামো। আন্টি ধমক দিয়ে বললেন, কি থামবো? বিয়ে ঠিক হওয়ার পরেও তো মেয়েটাকে তুই বাসায় এনেছিলি। অথয়ের বিয়েতে মিতুকে দাওয়াত দিয়েই ভুল করেছি। আমার সাদাসিধা ভালো ছেলেটাকে ফাঁসিয়ে। আন্টির কথার মাঝেই কলটা কেটে গেল। আমার কান্না পেল। টেবিলের উপরে থাকা আমার ডায়েরিটা নিয়ে গিয়ে বারান্দায় দাঁড়ালাম। এই ডায়েরিতেই আমার অয়ন আর আমার সবচেয়ে সুন্দর সুন্দর মুহূর্তগুলো। বারান্দায় বসে গত রাতের ঘটনাগুলোও লিখছি। হয়তো এটাই শেষ লেখা। এমন সময় অয়ন কল দিল। কণ্ঠকে যতটা পারি স্বাভাবিক করে বললাম, অয়ন, বাসায় আবারও ঝামেলা হয়েছে? এগুলো তো প্রায়ই হয়। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচা তো কোনো কথা শুনতেই রাজি না।
ইত্তাজা ভাই বুঝবে হয়তো। ইত্যাজা কালকে কি করেছে ভুলে গেছো? তুমি বেশি ভালো মানুষ অয়ন। এতটাও না, শুধুমাত্র বাবা অসুস্থ বলে। ওর কথার মাঝেই বললাম, আন্টি আমাকে কোনোদিনও মেনে নেবে না, আমার কারণে তোমার সাথে আন্টির দূরত্ব হবে। অয়ন একটু চুপ করে থেকে বলল, হইছে তো, এবারে একটু থাম। বিরক্ত হচ্ছে তুমি? না, কিন্তু সবাই সকাল থেকে যা খুশি আমাকে বলছে। রাগ দেখিয়ে বললাম, তবে এসো না আমায় নিতে, তবে কেউ আর কিছু তোমায় বলবে না। অয়নের কণ্ঠ আরো নরম হয়ে গেল। তনুশ্রী, কালকে আমি বলেছিলাম তোকে ধৈর্য রাখতে, কেন অধৈর্য হচ্ছিস? আর তো মাত্র কিছুক্ষণ। কথা শেষ না করেই কান্না করে দিলাম। অয়ন চুপ, আমি কাঁদছি আর থেমে থেমে ফুপিয়ে উঠছি। অনেকটা সময় পর অয়ন বলল, তনুশ্রী শান্ত হও, এসব তো আমাদের জীবনেরই অংশ। এরকম ভালো খারাপ চক্রাকারে চলতে থাকে, পুরোটা জীবন এরকম হবে না। আজ যদি ইত্তাজার সাথে তোর বিয়ে হয়েও যায়, তবুও মেনে নিতে হবে, এটাই নিয়তি। আমি চুপ করে গেলাম, কান্নাটাও বন্ধ হয়ে গেল। অয়ন যেহেতু বিয়ে নিয়ে সংশয় আছে, তাই আমার চিন্তাটা আরো বাড়লো। তনুশ্রী, যা হবে সবটা আগে থেকেই নির্ধারিত। জন্ম মৃত্যু বিয়ে আমাদের হাতে নাই। বিচ্ছেদ তো সকলের জীবনেই থাকে, কখনো সাময়িক, কখনো চিরস্থায়ী। কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন বলবো, ধৈর্য রাখ। হাত পা কাঁপছে আমার, অয়নের কথাগুলি গুলিয়ে ফেলছি আমি। ইকরাম চাচা আগেই বোধহয় সব জানতো, আর জেনে শুনেই বিয়েতে মত দিয়েছে। কিভাবে বুঝলে? শুনি না কি বললো, বিয়েটা তার কাছে কম্পিটিশন। চোখ মুছে বললাম, কিন্তু উনি কিভাবে জানলো? সেটা জানি না, আমি শিওর নই, আর শিওর হয়েও লাভ নাই। কিছুক্ষণ চুপ থেকে বললাম, অয়ন আমার তোমাকেই লাগবে। পাগলামি করিস না। কল কেটে দিলাম, কাঁদছি আমি, চোখে বড় বাঁধ তৈরি করতে ইচ্ছে করছে। ড্রয়িং রুমে বাবার কাছে গিয়ে বুঝলাম বাবা খুব ব্যস্ত। শুধু বাবা নয়, মামা, খালু, চাচু, ফুপা সবাই ব্যস্ত। বিয়ের জন্য এত সমারোহ, অথচ বিয়েটাই ইচ্ছের বিরুদ্ধে। গোসল করে আমাকে বিয়ের শাড়িটা পরিয়ে দেওয়া হলো। মূলত বিয়ের দুটো শাড়ির মধ্যে কোনটাতে ভালো লাগবে সেটাই দেখছে আমার বোনেরা। মানহাকে মিস করছি, সে এখনো আসেনি। তানিমাপু থেকে থেকে কথা বললেও আমি কোনো জবাব দিলাম না। ফারিয়া আপুকে ডেকে বললাম, আপু আমাকে একটু একা থাকতে দিবে, ভালো লাগছে না আমার। কি হয়েছে, শরীর খারাপ? না প্লিজ, একা থাকতে দাও কিছুক্ষণ। ফারিয়া আপু সবাইকে বুঝিয়ে বাইরে নিয়ে গেল। তনিমা আপু দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমি দেখেও না দেখার ভান করলাম। আপু চলে গেল, রুমে চুপচাপ বসে আছি। এর মধ্যে অয়ন আবারও কল দিল, রিসিভ করে গাড়ির শব্দ পাচ্ছি, মানে সে বাসার বাইরেই আছে। অয়ন শান্ত গলায় বলল, আমি গাজীপুর যাচ্ছি তনুশ্রী। কি বলছো তুমি? কেন? উত্তেজনায় এক প্রকার চেঁচিয়ে উঠলাম আমি। অয়নের সেই শান্ত সুর রইল। কারণটা অনেক গভীর, বিয়ের সময়ের আগে না ফেরার সম্ভাবনাই বেশি। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু কাঁদলাম না। এখন করো না অয়ন, তোমার তনুশ্রী মরে যাবে। তনুশ্রী তো এখন আর আমার নেই। কথা থেমে গেল, হুট করে কলটাও কেটে গেল। কি শুনলাম আমি? কি হচ্ছে এসব আমার সাথে? গতকাল অয়ন বলল সব ঠিক হয়ে গেছে, কিছুক্ষণ আগেও তো আমাকে ধৈর্য রাখতে বললো, অথচ এখন এই অবস্থা, তাও এমন হঠাৎ করে কেন? অনেকটা সময় একা একা রুমে কাটালাম। অয়নকে ছাড়া বাকিটা জীবন কিভাবে কাটাবো? 20 বছরে কারো মৃত্যু হয় না, হয়তো, তবে আমার কেন হচ্ছে না? আমার ডায়েরি আর অয়নের দেয়া চিঠিটা নিয়ে নিচে নেমে আসলাম। এটা হতে পারতো তনুশ্রীর ডায়েরি। সেসব প্রেমিকের জন্য নিদর্শন হতে পারতো, যারা কথা দিয়ে কথা রাখে না। সেসব পুরুষের জন্য শিক্ষার হতে পারতো, যারা তাদের ভালোবাসাকে আগলে রাখতে পারে না। সেসব মেয়েদের জন্য উদাহরণ হতে পারতো, যারা অপেক্ষা করতে পারে না, বেকার প্রেমিকের অবস্থার কথা বোঝে না। কিন্তু তা হয়নি, তা হতে পারেনি। এটা ডায়েরির ব্যর্থতা নয়, এ তো ডায়েরি লেখিকার ব্যর্থতা। বড় চুলাটা সদ্যই জ্বালানো হয়েছে। এখানেই আজকের অনুষ্ঠানের জন্য কোনো একটা পদ রান্না হবে, এখনো হাঁড়ি চাপেনি। রান্নার স্থানে আমাকে আসতে দেখে অবাক হয়েছে অনেকেই। এখনো যে আমার পরনে বিয়ের বেনারসি। বাবুর্চি আঙ্কেলটা অবাক চোখে তাকিয়ে থেকে আবারও নিজের কাজে চলে গেলেন। পাছে বাবার ধমকের ভয়ও তো আছে। ডায়েরিটা ছুঁড়ে ফেললাম আগুনে, দপ করে আগুন জ্বলে গেল। দাও দাও করে আগুনের সাথে পুড়ে গেল আমার প্রেম কথন। আমার ভালোবাসার ছোট ছোট অংশগুলো দিয়েই আজ বিয়ের রান্না হবে। চিঠিটাও ছুঁড়ে ফেললাম। অয়নের চাকরি পাওয়ার খবরটা তো ওই কাগজের টুকরোই নিয়ে এসেছিল। দু চোখ আর কত বাধা মানবে, আর কত থেমে থাকবে নোনা জল? চোখ ছেড়ে গাল বেয়ে টুপটুপ করে পড়ছে ওরা। বুঝবো না, আর বাধাও দিব না।
এই জল মুছেও তো কোনো লাভ নেই, এ আবারও পড়তে থাকবে, ততক্ষণ পর্যন্ত পড়বে যতক্ষণ না ওই আগুনে আমি ভস্ম হচ্ছি অথবা অয়ন আসছে। বোধবুদ্ধি হারিয়ে ফেলেছি, আমি কি করেছি নিজেও বুঝতে পারছি না। আমি যখন বুঝলাম ততক্ষণ আমার ডায়েরিটা পুড়ে গেছে, অয়নের স্মৃতিচিহ্ন হারিয়ে গেছে। চুলায় হাত দিতে গেলে তরিমাপু দৌড়ে এসে আমায় ধরে সরিয়ে নিয়ে বলল। তনু, কি করছিস? আমি হাত ছাড়িয়ে নিলাম, কিছুই বললাম না। রাগটা যে আপুর উপর আরো অনেক বেশি। ভেতরে যেতে নিতেই রুম্মান ভাইয়ের সামনে পড়লাম। হঠাৎ করে সামনে চলে আসে, বেশ চমকে উঠলাম। আমার চেহারা দিকে একটু তাকিয়ে আপুর দিকে তাকালো। আমি ভাইয়াকে পাশ কাটিয়ে বাসায় চলে আসলাম। আপু আমার সাথেই এলো। কিছুক্ষণ পর ভাইয়া বাসায় ঢুকে আমায় বলল। তন্নি, একটু বাইরে চলো তো। আমি কিছু বলার আগে তানিমা আপু বলল। কেন? মাত্রই তো এলাম। তানিয়া, তুমি আসো, এত প্রশ্ন করো না। সকলের মাঝে দিয়ে দুজনের ভাইয়ার সাথে বেরিয়ে গেলাম। আমাদের নিয়ে ছাদে আসলো ভাইয়া। আপু বলল। কি হয়েছে রুম্মান? ডান হাতে ভ্রু চুলকে ভাইয়া বলল। আয়নের সাথে তোমার সম্পর্ক আছে তন্নি, অথচ এই খবর গোপন রেখেছো তুমি। তার ওই কাজিন ইত্তিজাকে বিয়ে করছো কেন? ভাইয়া ঠিক কোথা থেকে খবর পেয়েছে জানি না আমি, তবে আজ যে অনেক কিছু হওয়া বাকি সেটা ভালোই বুঝতে পারছি। তানিমা আপু বলল। রুম্মান, ও আবেগের বয়সে। আপুর কথার মাঝে ভাইয়া ধমক দিয়ে বলল। তানিমা, চুপ করো। সবটা তুমি জানতে জেনে শুনে কেন এমনটা হলো? আপু মাথা নিচু করলো। আমি চোখ মুছে বললাম। ভাইয়া শান্ত হন, বিষয়টা গুরুতর আমি জানি। আমি আগে আপনাকে সব জানাতে চেয়েছিলাম, কিন্তু আপু আর আম্মু আমায় নিষেধ করেছে। ভাইয়া আর চোখে আপুকে একবার দেখে বলল। কেন? আপনার অপমান হবে বলে। আপনার অপমান হলে আপুর সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে বলে। ভাইয়া কপাল কুঁচকে বলল। এখন কি সম্পর্কে উন্নতি হবে মনে হয়? জি। ছাদের দরজার কাছে আসতেই ভাইয়ার একটা কথা শুনলাম। আমাকে কি মনে করো তুমি তানু? সামান্য বিষয় নিয়ে আমি তোমাকে কষ্ট দিব ভাবলে কি করে? পেছনে ফিরে দেখি একটা টবে জোরে লাথি দিল ভাইয়া। মুহূর্তের মধ্যে টবটা ভেঙে গেল। আপুকে আমি আগেও বলেছিলাম কোনো কিছু অপ্রকাশিত থাকবে না। সিঁড়ির কাছে এসে আবারও ফিরে গেলাম। ভাইয়া ভাইয়া আমার দিকে তাকালো। একটা ঢোক গিলে বললাম। একটা অনুরোধ করবো ভাইয়া। উনি মাথা নাড়লেন। আমি নাক টেনে বললাম। প্লিজ ভাইয়া, বিয়েটা ভেঙে দিন। আয়ন আসবে না। অয়ন গাজীপুর যাচ্ছে, কেন তা আমি জানি না। ভাইয়া কিছু বললেন না। আমি নিজে থেকেই ইত্তেজার বলা সব কথা আর ওর ব্যবহার ভাইয়াকে বলে দিলাম। যতই বলছি ততই তার কপাল কুঁচকে যাচ্ছে। তন্নি, ইত্যাদি একটু রাগি, এটা আমি জানি। ওর সিগারেটের অভ্যাস আছে তাও জানি, কিন্তু মেয়েদেরও অনেক সম্মান করে। তিতুমির কলেজের আমিও পড়েছি, কাছ থেকে দেখেছি ওকে। সব বিশ্বাসযোগ্য হলেও ও মেয়েদের অসম্মান করে, এটা আমি মানতে পারলাম না। কথাটা অদ্ভুত ঠেকলো। কাল অয়ন বলল ইতাজা মেয়ে বাজনা, আজ ভাইয়া বলছে তার মানে ইতাজা ভালো। আমার সামনে এসব কেন বললো তবে? হ্যাঁ, লাস্ট কয়েক মান্থে ও একটু অদ্ভুত বিহেভ করেছে। আঙ্কেলের কথায় উঠা বসা শুরু করেছে, মানে একদম আঙ্কেল হ্যাঁ বললে হ্যাঁ আর না বললে না। আগেও এমন করতো না। অয়নকে জানানো উচিত মনে হলো। আমি আপুর দিকে তাকিয়ে বললাম। ভাইয়া, আপুর দোষ নেই, আমার কারণে নিজেরা অশান্তি করবেন না। জানি না আমার কথা ভাইয়া কতটুকু বুঝেছে, কিন্তু উনি বুঝবে বলেই মনে হয়। আমি বাসায় চলে আসলাম। অয়নের নাম্বারে একের পর এক কল দিয়েই যাচ্ছি, কিন্তু বারবার ফোনের সুকণ্ঠী নারী জানান দিচ্ছে সে ব্যস্ত আছে, মানে কল কেটে দিচ্ছে। অয়নের কি হলো যে এভাবে গাজীপুর যাচ্ছে? এদিকে ঘড়ির কাঁটাও অবিরাম ঘুরছে। সময় থামবে না, সময় যাবে আর আমি অয়নকে হারিয়ে ফেলবো। ভালোবাসা হারানোর যন্ত্রণায় আমি জ্বলছি, পড়ছি, কিন্তু শেষ হচ্ছি না। দুপুর 2টার পর আমাকে সাজানোর জন্য অন্য রুমে আসলো আপুরা, কিন্তু তানিমা আপু নেই এখানে। রুমান ভাইয়া নামাজ পড়তে গিয়ে এখনো আসেনি। আপু হয়তো এখনো ভাইয়ার কথা বলা কথাগুলো নিয়েই ভাবছে। আয়শা আপুকে বললাম। আপু, বাবা কোথায়? আপু একটি ভেবে বললেন। ফুপা তো এখনো নামাজ থেকে ফেরেনি। এখনো না? আসলেই দেখিনি আমি। শাড়ি পরিয়ে মেকআপ চলছে, এর মধ্যে দরজায় নক করলো। তম্ভু, মা একটু বাইরে আসো। বাবার কণ্ঠ পেয়ে আমি লাফিয়ে বেরিয়ে গেলাম। বাবা আমাকে দেখে জোরপূর্বক একটু হাসলেন, হাত ধরে নিয়ে গেলেন তানিমাপুর রুমে। এই রুমে রুমান ভাইয়া আর আপুও আছে। আমরা যেতেই ভাইয়া বলল। তন্নি আমাকে একটু রিকোয়েস্ট করেছে যেন বিয়েটা ভেঙে দিই। বাবা আমার দিকে তাকিয়ে বললেন। তাই? বাবা, অয়ন তো আসবে বলেও গাজীপুর যাচ্ছে সে। আমার কথার মাঝেই বাবা বলল। আসবে, অয়ন না এসে পারবে না।
আম্মু এসে দরজার কাছে দাঁড়ালো। তানিমা আপু বলে ওঠে, সকলের মাঝে আমি একটা কথা বলি, বিয়েটা ঠিক করে উচিত হয়নি, আমাদের ভুল হয়েছে। মানহা আমাকে বলেছে ইত্তাজের সম্পর্কে। রুমান ভাইয়া বলল, ইর্তাজা খারাপ নয়, হয়তো কোনো কারণে ও নিজেকে খারাপ করে প্রেজেন্ট করছে, কিন্তু তনু যেহেতু চাচ্ছে না তাই বিয়েটা হলে সবার জন্যই ক্ষতি। বাবা বোধহয় একটু চিন্তিত হলো, কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে। বিষয়টা স্বাভাবিক, বিয়ের দিন বিয়ে ভাঙা মোটেও সহজ কিছু না। এর মধ্যেই ফারিহা আপু দরজার বাইরে থেকে বলল, খালু, মেহমানরা এসেছে। বাবা চমকে উঠলো। রুমান ভাইয়ার দিকে তাকালে ভাইয়া বলল, আমি দেখছি। ভাইয়া বেরিয়ে যেতেই বাবা আপুকে ইশারা করলেন আমার সাজ শেষ করানোর জন্য। ওনারাও হয়তো বুঝতে পারছেন বিয়ের 1 ঘন্টা আগে বিয়ে ভাঙা সম্ভব নয়। কারণ কেন এমনটা করলো? সে কি আসতে পারতো না? নিজের রুমে যাওয়ার সময় ড্রয়িং রুম থেকে একটা চেনা কণ্ঠ শুনলাম। আপুর দিকে তাকিয়ে আলতো হেসে ডাইনিং ড্রয়িং রুমের মাঝের পর্দাটা একটু সরিয়ে দেখি যা ভেবেছি তাই। অয়ন এসেছে, একা নয়, সাথে আনোয়ার আঙ্কেল আর ইত্তেজাও আছে। ইত্তেজাকে দেখে মনে হচ্ছে না সে বিয়ে করতে এসেছে। সাধারণ একটা কালো টি শার্ট আর লাইট ব্লু জিন্স পরনে, হেডফোনটা ঘাড়ে ঝুলিয়ে রেখেছে, হাতে ফোন। অয়ন তো বরাবরের মতো পরিপাটি, ফর্মাল। ইত্তেজা বলল, আমি এসব নিয়ে কিছুই জানতাম না আঙ্কেল। তন্দি অয়ন কেউই বোঝেনি, বলেনি। আপনারা তো বলতে পারতেন, কিন্তু বলেননি। শেষমেশ বাবা আমাকে জানিয়েছে এসব। বাবা চুপ। অয়নও চুপচাপ আছে। ইত্তেজা আবারও বলল, বিষয়টা একটা এলোমেলো পর্যায়ে চলে গেছে। তন্দি যেদিন ভার্সিটিতে ভর্তি হতে গেল সেদিন সকালে বাবা আমাকে এসব বলেছে। প্রথমে তো বিশ্বাস করতে মন চায়নি, পরে অর্থের থেকে শিওর হলাম। রাগ বেশি অয়নের সাথেই হয়েছিল। রাগের মাথায় অনেক কিছু বলেছি ওকে। আনোয়ার আঙ্কেল বললেন, ইকরাম ভাই এখনও সবটা মেনে নেয়নি। উনি আগে থেকেই সব জানতেন, তাও বলেনি। কারণটা কি জানি না। বাবা রুমান ভাইয়ার দিকে একবার তাকিয়ে বললেন, এখন কি করতে চাচ্ছেন? আঙ্কেল কিছু বলার আগেই ইত্তেজা বলল, শুধু শুধু সারা জীবন সাফার করার থেকে অয়নের সাথে তন্দির বিয়ে হলেই ভালো হবে। আপনার রাজি থাকলে ভালো, না হলে আমি জোর করে বিয়েটা দিব। সকলেই কিছু না কিছু বলছে, কিন্তু অয়ন একেবারেই চুপ। হঠাৎ ওর দৃষ্টি পড়লো পর্দার ছোট ফাঁকে। ওর চাপা হাসি দেখে আমি ভেঙচি কাটলাম। আপু পেছন থেকে বলল, চল, সাজবে না? আমি ফিরে দেখি আপুর মুখেও হাসি। আমি রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে বসলাম। তানিমা আপু কানের কাছে এসে বলল, ইত্তাজাকে যা বলা উচিত ছিল বলেছি। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, কবে বলেছ? আজ সকালে ফোনে কথা হয়েছে, যখন তুই রুম্মানকে বিয়ে ভাঙার অনুরোধ করেছিলি তারপরেই। আমি হেসে আপুকে জড়িয়ে ধরলাম। আপু আমার কপালে চুমু দিয়ে বলল, বস তৈরি হয়নি, কিছুক্ষণ পর মিসেস ওয়েন হবে বলে কথা। ফারিহা আপু পাশ থেকে বলল, মিসেস আইমান রহমান। ওই একই হলো। আমি ফারিহা আপুকে বললাম, তুমিও জানো? আমরা সবাই জানি, তানিমা বলেছে। আমি ওদের দিকে ফিরে বললাম, অ্যানাউন্স করে দাও। আমাকে সাজানো হলো, তবে শাড়ি আবারও পাল্টানো হলো। সেই শাড়িটা পরলাম যেটা অয়ন কিনেছিল। অয়ন এখানে আসার সময় নিয়ে এসেছে এটা। আর রুমান ভাইয়া আপুকে একটু আগেই দিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চেয়ে আছি আমি, নিজেকে কেমন লাগছে তাই দেখছি। আমার মুখ থেকে হাসি সরছেই না। তানিমা আপু বলে ওঠে, এমনি বেটকে মাছের মতো হাসিস না, বিচ্ছিরি লাগে। হঠাৎ কিছু মনে পড়ায় আমি ফিরে তাকিয়ে বললাম, আপু মানহা আসেনি? না, ও কোথায় আছে কে জানে। আমার কপালে চিন্তার ভাঁজ পড়লো। মানহা আবার কোথায় গেল? ইত্তেজার করা ভয়েস মেসেজ শোনার পর থেকে সে চুপ ছিল। কল দিলাম মানহাকে। তনুমনু, আমি আজকে আসবো না। তুই আয় প্লিজ মানহু, আমাকে শেষবারের মতো দেখতে আয়। ও হয়তো আরও কিছু বলতো, তবে তার আগে আমি কলটা কেটে দিলাম। সবার আগেই বেরিয়ে ডাইনিংয়ে আসলাম। ড্রয়িং রুমে এখনও কথাবার্তা চলছে। সবটা অন্দর মহলে সহজ লাগলেও আসলে তো সহজ নয়। কিছুক্ষণ পর আবারও পর্দাটা একটু সরালাম। ইত্তেজা আর অয়ন হয়তো বাইরে যাবে। ইত্তেজা একটু আগে বের হওয়ার সময় মানহা এসে ভেতরে ঢোকে। একটু যেন ধাক্কা খায় না। মানহা অবাক চোখে ইত্তেজার দিকে তাকিয়ে আছে। ইত্তেজা হেসে বলল, তোমার তন্দিকে ছোট ভাইয়ের বউ করে নিতে এসেছি মানামণি। কথাটা বলেই সে বেরিয়ে গেল। অয়ন মানহাকে দেখে শুধু জিজ্ঞাসা করলো, ভালো আছো? মানহা হালকা মাথা নাড়তেই সেও বেরিয়ে গেল। বড়দের সালাম দিয়ে ভেতরে চলে আসলো মানহা। এসে আমায় জড়িয়ে ধরলো। তনুমনু, কখন হলো এত কিছু? হঠাৎ করেই হয়ে গেল। তোর জীবনে সব কি হঠাৎ করেই হয়? হঠাৎ করে প্রেম হয়, বিয়ে ঠিক হয়, আবার জামাই পাল্টে যায়।
আপুরা সবাই হেসে উঠল, আমিও হেসে মাথা নিচু করলাম। মাত্র 2টা বছর হলো অয়নের সাথে দেখা হওয়ার, অথচ কত কি হয়ে গেল এর মধ্যে। সন্ধ্যার পরে আনুষ্ঠানিকভাবে অয়ন এলো। অথই আপু আর মানব ভাইয়াও এসেছে। অথই আপু এসেই আমার রুমে এসে বলল। তনবু কি সুন্দর লাগছে রে তোকে। আমি হাসলাম। এখন না, আমি আরো আগে থেকেই হাসছি। দরজার ওপাশ থেকে রুমান ভাইয়া বলল, তন্নিকে নিয়ে এসো। চলো। জর্জেটের ওড়না দিয়ে ঘোমটা টেনে দেওয়া হলো। মূলত আমার হাসিটা লুকানোর জন্যই এই ব্যবস্থা। দরজার সামনে বাবা দাঁড়িয়ে আছে। আমি যেতে আপুকে বললাম, এত বড় ঘোমটা কেন? আপু হেসে বলল, যেভাবে হাসতেছে তাতে কাজে জামাই সবাই হাসবে। ওনার আড়াল হতে সবাইকে ঠিকই দেখতে পাচ্ছি আমি। ড্রয়িং রুমে নিয়ে সোফায় বসানো হলো আমাকে। পাশে বাবা বসেছে, মুখোমুখি সোফায় অয়ন, আনোয়ার আঙ্কেল আর একজন অচেনা আঙ্কেল। সিঙ্গেল সোফায় বসেছে কাজী আর রুম্মান ভাইয়া সহ আমার কয়েকজন কাজিন ভাইয়ারা পাশেই দাঁড়িয়ে আছে। ইতাজা নেই এখানে। অয়নকে এখন দেখতে সুন্দর লাগছে, সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা, মানে পুরোই নতুন জামাই। জামাই সাজতেই বেরিয়ে গিয়েছিল সে। এখন আমি তাতে একদম শিওর। বড় কাকা এসে আমার অপর পাশে বসলো। আনোয়ার আঙ্কেল বিয়ে শুরু করার কথা বললেন। সূরা দোয়া শেষে আসলো বিয়ের অন্তিম মুহূর্ত, মানে কবুল বলার সময়। কাজী আমায় বললেন, বলুন আলহামদুলিল্লাহ কবুল। আমাকে চুপ থাকতে দেখে বাবা নিচু স্বরে বললেন, তনবু, আমি বললাম, শুধু কবুল বলে হবে না, আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেন। কথাটা খুব ধীরে বললেও পুরো রুম নিশ্চুপ থাকায় মোটামুটি সবাই শুনেছে। সবাই জোরে হাসি দিয়ে দিল, এমনকি বাবার কাজীও হাসছে। অয়নকেও মুখ টিপতে দেখলাম, হাসতে দেখলাম। রেগে গিয়ে ঠোঁট উল্টে কবুল বলে দিলাম। সবার সাথে অয়নও জোরে আলহামদুলিল্লাহ বলে উঠল। আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। শুধু আমি না, সবাই ওর দিকে তাকালো। সে মাথা নিচু করে হেসে দিল। বড় কাকা আমাকে ভেতরে নিয়ে আসলো। আম্মু আমার বকা দিয়ে বলল, কী সব বলো তুমি? তুমি কিভাবে শুনছো? আপু হাসতে হাসতে বলল, রোমান এসেছিল, বলে গেছে। আম্মু জুসের গ্লাস আমার হাতে দিয়ে বলল, বিয়েটা হয়েছে, এজন্য শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ বলতে হয়। যেমন মেয়ে জামাইও তেমনই। মানহা এসে বলল, অতিরিক্ত আবেগে বেচারির এই অবস্থা হয়েছে, পাগল ছাগল। আমি মাথা নেড়ে খেতে থাকলাম। নিজের বোকামির জন্য নিজেরই হাসি পাচ্ছে এখন। মেহমানরা খাওয়া দাওয়া করলো, তারপর বিদায়ের সময় আসলো। আপুদের মতো কান্নাকাটি করে আমার বিদায় দেওয়া হলো না। বাবা একটু গম্ভীর থাকলেও আমার খুশিতে বাবাও প্রচুর খুশি হয়ে গেল। মানহার একটা কথা খুব করে মনে থাকবে, ভালোবাসাকে ধরে রাখতে হয়, বিশ্বাস থাকলে মিলন ঠিকই হবে। কথাটা শুনে একটু কষ্ট হলো। মানহার অপূর্ণ প্রণয়ে ওকে সারাটা জীবন যন্ত্রণা দিবে। খিলগাঁও থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে খুব বেশি কষ্ট হলো না। রাস্তা আজকে প্রায় খালিই আছে। গাড়িতে আঙ্কেল থাকায় অয়নের সাথে মুখে কথা হলো না, তবে চোখে চোখে অনেক কথা বলেছি আমরা। রাত 10টায় চলে আসলাম অয়নের বাসায়। আন্টি আর অয়নের ছোট চাচি আছে এখানে। দরজা খুলে কুশল বিনিময় করে ভেতরে চলে গেলেন আন্টি। অয়ন আমার কানের কাছে এসে বলল, কিছু মনে করিস না, আম্মুর অভিমান একটু বেশি। এই মানুষটার স্নেহ বেশি তা তো আমি জানি, আমাকে ভালোবাসতে বাধ্য করাবো আমি। আমাকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হলো। অয়নের ছোট চাচি একজন চমৎকার মানুষ। আমাকে সুন্দর মতো রেখে উনি খোঁজ খবর নিলেন। অথয়াপুর সাথে অয়নের 4জন মেয়ে কাজিনও এলো। 2জন হলো ওর ছোট চাচার মেয়ে, আর বাকি 2জন ওর খালাতো ও মামাতো বোন। অয়ন ডাইনিংয়ে আছে। অথয়াপু একটু জোরে বলল, ভাইয়া আমার বিয়ের দিন বলেছিল তনবুকে যে বিয়ে করবে সে হবে একটা নিরীহ প্রাণী, লাইক গরু। শেষে তুমি সেই গরু হলে। সবাই হো হো করে হেসে উঠলো, আমিও হেসে উঠলাম। অয়ন কিছু বলল না। অথয়াপু বলল, জানিস ভাবি আমাদের ভালো গান গায়, অনেক দিন তোমার গান শুনি না তনবু। অয়নের খালাতো বোন মিম বলল, ভাবি প্লিজ 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 একটা গান গাও, ভাইয়ার জন্য গাও। হ্যাঁ হ্যাঁ। সবাই সম্মতি দিল। আমার মাথায় দুষ্টুমি চেপে বসলো। আমি অথয়াপুকে বললাম, দরজা চাপিয়ে দাও। অথয়াপু উকি দিয়ে বলল, ওখানে ভাইয়া ছাড়া আর কেউ নেই। এবারে ছাড়া গরুর মতো গান শুরু করলাম, তাও পুষ্পা মুভির সেই ভাইরাল গান সামি সামি। আমার সাথে সাথে সবগুলো গাইতে শুরু করলো। অয়ন এসে দরজায় দাঁড়াতেই আমি থেমে অন্যদিকে ঘুরে গেলাম। অয়ন বলল, থামবি তোরা? নিজেকে সার্বজনীন স্বামী মনে হচ্ছে। আবার একটা হাসির রোল পড়লো। 11টার দিকে আমাকে অয়নের রুমে নিয়ে আসা হলো। অথয়াপু আমায় বলে গেল, ওয়েট করো, ভাইয়াকে পাঠাচ্ছি।
আমি মুচকি হাসতেই অথই আপু আমাকে একটা হাসি ছুঁড়ে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। সাজটা একটু পাল্টে গেছে, এতক্ষণের ধাক্কা বলে কথা। মাথার ওড়নাটা খুলে রাখলাম। বেডসাইড টেবিলে এক গুচ্ছ সাদা গোলাপ রাখা আছে। প্রাণ ভরে ঘ্রাণ নিলাম আমি। মনে আবারও দুষ্টু পাখি ডানা ঝাপটালো। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বইটই ধুলো লাগা, কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে এই বসন্ত রাত জাগা মমচিত্তে। পাশ ফিরতেই আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক। এই বিকেল আর বেলি ফুল হৃদ মাঝারে থাক নীল দিগন্তে। গান গেয়ে এক প্রকার নাচ করছিলাম আমি। পেছনে অয়নের সাথে ধাক্কা খেতেই গানটা থেমে গেল। ফিরে দেখি সে হাসছে, আমাকে পাগল করা সেই হাসি। কিরে, মনে খুব রং লেগেছে? হ্যাঁ, ওর কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম, তুই যে বলেছিলে গাজীপুর যাচ্ছ, কেন বলেছিলে? তোকে ভয় দেখাতে। মানে? কপাল কুঁচকে গেল আমার। সে হাসলো। তুই বলেছিলি মুভির মতো তোকে আনতে যেতে। সকালে ইত্তাজা ভাইকে কনভিন্স করে ফেলেছিলাম, তাই মুভি ক্রিয়েট করতে এই ছোট্ট নাটকটা করলাম। ওর হাতে মারতে মারতে বললাম, তুমি খুব খারাপ। আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো? মিথ্যে বলেছো তুমি, কতটা কেঁদেছিলাম আমি, তুমি জানো? আমি রাগ করে তাকাতেই অয়ন আমার গালে চুম্বন করে বলল, রাগ করে না তনুশ্রী, হলদে পাখিটা। টেবিলের বইগুলো নিয়ে শেলফে রাখছে সে। আমি গম্ভীর মুখে বললাম, তুমি বাইরে যাও। অয়ন আলতো হেসে বলল, বিয়ে হয়ে গেছে, সো এখন তো রাত কাটালে সমস্যা নেই। ধমক দিয়ে বললাম, অসভ্য, বাইরে যাও। কেন? আমি ঘোমটা দিয়ে বসে থাকবো, তুমি এসে ঘোমটা তুলে দেখবে। অয়ন ভ্রু উঁচিয়ে আমার দিকে তাকালো। আমি ওকে ধাক্কা দিয়ে বললাম, যাও না। না গেলে কি করবি? আমি কিন্তু সেই লেভেলের মারামারি জানি। আবার আমার খুব সুন্দর একটা শখ আছে। কি? আমি জিম করব, শক্ত পোক্ত বডি হবে আমার। অয়ন কাশি দিয়ে বলল, মানে দুনিয়ায় এত কিছু থাকতে জিমটাকে বেছে নিলি? হ্যাঁ। এমনিতেই তোর হাত খুব শক্ত, মারলে খুব লাগে, আবার জিম লাগবে কেন? আরো শক্ত হবে। অয়ন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খাল কেটে কুমির তো নিয়েই আসছি, এখন দরজা কেটে গরু আনতে হবে। তেলে বেগুনে জ্বলে উঠলাম। এমন অপমান সহ্য করা যায় না তো। একটু জোর গলায় বললাম, আমাকে তুমি কুমির গরু বললা? হুমা, সেটা কখন বললাম? বলি কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। কিরমিরিয়ে বললাম, এটা হাট না, এটা আমাদের বাসর ঘর। অয়ন হেসে ভরিতা করে বলল, ভাগ্যিস বললি, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওকে ধাক্কা দিয়ে বের করে দিলাম। অথয় আপু বাইরে ছিল। আপুর কণ্ঠ শুনলাম, আরে ভাইয়া, তুমি এখানে কি করো? নাথিং, তুই তোর কাজে যা। যাচ্ছি। আমি এতক্ষণে বড় করে ঘুমটা টেনে বিছানায় বসে পড়েছি। অয়ন ভেতরে ঢুকে আমার দিকে তাকালো। ওড়নার আড়াল থেকে আমিও তাকে দেখছি। দরজা লাগিয়ে গিয়ে সে চেয়ার টেনে দেয়াল ঘড়িটা নামালো। ওমা, কি করছে এই লোক? ঘড়ির ব্যাটারি খুলে নিচে ফেলে দিল। নিশ্চুপ রুমে ব্যাটারিটা কিছুক্ষণ গড়াগড়ি খেয়ে স্থির হলো। চেয়ার থেকে নেমে পাঞ্জাবির উপরের বোতামগুলো খুলে হাতা গুটাতে গুটাতে বিছানার কাছে এলো। হাত ঘড়িটা খুলে আমার সামনে ফেললো। আকস্মিক ঘটনায় চমকে উঠলাম। আমার দিকে তাকিয়ে একটু হাঁটু দিয়ে চেপে ঘড়িটা ভেঙে দিল। অবাক হয়ে দেখছি আমি তার কাণ্ড কারখানা। হাতের এক ঝাড়ায় ভাঙা ঘড়িটা পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। এবার সে আমার সামনে এসে বসলো। চঞ্চলতা থেমে গেছে আমার। এক রাশ অচেনা লজ্জা কোথা থেকে যেন চলে এসেছে। তার কাছে তো বহুবার এসেছে, কিন্তু এত লজ্জা আমি আগে পাইনি। ঘুমটা সরিয়ে সে আমার থুতনিতে হাত দিয়ে বলল, তনুশ্রী, তোকে মুভির মতো নিয়ে এসেছি। আজ রাতের জন্য সময়টাকেও থামিয়ে দিয়েছি। দেয়াল ঘড়িটার দিকে ইশারা করে বলল, 11:35 বাজে। এই সময় আর নড়ছে না, ততক্ষণ নড়বে না যতক্ষণ না আমি যাচ্ছি। আজ রাতের জন্য থামিয়ে দিলাম সময়টাকে। রাতটা শুধুই তোর আর আমার। মাথা নিচু করে ফেললাম। আর চোখে তাকিয়ে দেখি সে মুচকি হাসছে। আমার গালে হাত দিয়ে বলল, তোর ইচ্ছা পূরণ করতে পেরেছে কি? আমি লাজুক হেসে বললাম, আরেকটা ইচ্ছা আছে। হুকুম করুন মহারানী। তোমার সন্তানের মা হতে চাই। ছেলে হলে নাম রাখবো অর্ণব, আর মেয়ে হলে অনিয়া। অয়ন ঠোঁট উল্টে মাথা নেড়ে বলল, নিজে আগে বড় হয়ে নে, তারপর বাচ্চার মা হবি। ধমক দিয়ে বললাম, এই তুই করে বলবা না, এখন আমি তোমার বউ হই, তুমি করে বলো। ওকে আমার তনুশ্রী। বলে আমার নাক টেনে দিল। দুজনেই চুপ করে রইলাম, চেয়ে আছি একে অপরের দিকে।
এতটা পথ পাড়ি দিয়ে একে অপরের কাছে এসেছি, তবুও লজ্জার দেয়াল কাটিয়ে উঠতে পারিনি। অষ্টধর জোড়া প্রথমবারের মতো এক হলো, ভালোবাসায় আবদ্ধ হলাম দুজন। বাইরের পুরো দুনিয়ায় সময় চলছে আপন গতিতে, ভালোবাসার ছোঁয়ায় এই ছোট্ট রুমের সময়টুকু থমকে গেছে।